হয়েছে, আমাকে ধর্ষণ করতে চাইছিল। মানে পাঠারও রুচি আসবে না ওর সাথে এইসব কাজ করতে। আমি তো ভাই মানুষ, কি বলেন এগুলা? ওকে আরো আগে থাপ্পড় দেওয়া উচিত ছিল। গতকালকে আগের দিন সে বললো কি যে আলিফ যাকে আহত করা হয়েছে সেখানে এনসিপি নেতৃবৃন্দরা ইচ্ছাকৃতভাবে করে এটা অন্যকে দায় চাপিয়ে দিচ্ছে। বর্তমান তারেক রহমানের মাথায় নাকি কিছু নাই, গিলো নাই, এটাও সে বলে। তো আসলে সে কতটুকু ফাউল, মানে এর মতো মেয়ের নাম নিয়ে কথা বলতে হবে, এটা আমার জন্য লজ্জার। আমি মনে করি শেখ হাসিনা ফিরে আসবে তখন যখন আমার দেশে বিএনপি, রাজাকার জামাত, এনসিপি আরো অনেক বেশি অপকর্ম ঘটাবে। এরা যত বেশি ভুল করবে, শেখ হাসিনার ফিরে আসার পর তত সুগন্ধ হবে। জুলাইকে যারা অবমাননা করলো, একজনকে ধরে কি অ্যারেস্ট করছে? একজনকে। এই যে গতকালকে আয়েশের সাথে যেটা হলো, এই যে জুলাই যোদ্ধা তার হাত নাই, তার সাথে যেটা করা হলো, এটা 24 ঘন্টা পার হয়ে গেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। ওই অফিসকে তো সিলগালা করে দেওয়া উচিত, কারণ এটা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির ভালো কথায় গালিগালাজ মনে হয়, তাহলে কান বন্ধ করে রাখুন, না হয় চাঁদাবাজি বাংলাদেশে ছেড়ে দিন। আমি প্রথমেই 2026-এ এসে আপনাদেরই সন্তান, ইন্টার পড়ুয়া একটা ছেলে, আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আলিফের আজকে চোখ নাই। গতকালকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটা এফেক্টেড হবে। ডাক্তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট শুরু হয়েছে, ব্যাংকে টাকা নাই, দলীয় সন্ত্রাস চলতেছে পুরো দেশের মধ্যে। ওইদিকে মোদী যেভাবে কথা বলেন সেইভাবে হলো বাংলাদেশে কথার প্রত্যুত্তরে ফেরত পাচ্ছি। অনেকেই বলেন যে দেশে নাকি ফেসিবাদী আসা শুরু করেছে, আবারই কেউ কেউ বলেন 5 মাসে আসে কিভাবে। ফেসিবাদী তো আসে নাই, ফেসিবাদ তো আগে রয়েছে, সেটার উপরে তারেক রহমান বসেছেন। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনারা একটু বড় দরকার। আমি দেখছি কিছুই বলেন। দেশের রাজনীতির অন্দরমহলে এখন এক অদ্ভুত এবং শ্বাসরুদ্ধকর খেলা চলছে। ক্ষমতার মসনদ ঘিরে এমন এক নীরব অথচ ভয়ঙ্কর দাবা খেলা শুরু হয়েছে, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। যে মানুষটিকে মনে করা হতো ক্ষমতার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত, সেই মানুষটি এখন নিজের দলের বিরুদ্ধে এমন এক মাস্টার প্ল্যান সাজাচ্ছেন, যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি উল্টে দিতে পারে। বিএনপির মহাসচিব বলেছিল জুলাই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো যে বলেছেন এটা আগামীতে এই ধরনের ভুল বক্তব্য রাখবেন না, কারণ ওরাই বলছে ওরা এটার সাথে জড়িত না। আপনি কেন খামাখায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আমি প্রথমেই 2026-এ এসে আপনাদেরই সন্তান, ইন্টার পড়ুয়া একটা ছেলে, আপনাদের যাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আলিফের আজকে চোখ নাই। গতকালকে তার সাথে দেখা করতে গিয়েছিলাম, তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটা এফেক্টেড হবে। ডাক্তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তার মা বাবা খুবই অসুস্থ, ফ্যামিলিতে আরেকটা ভাই আছে। ও বারবার একটা কথা বলে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না। আজকে আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়েই এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি, বাংলাদেশকে দেখানোর জন্য যে যেখানে আমাদের একটি জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, যেখানে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল, যাদের হাত কেড়ে নেওয়া হয়েছে, পা কেড়ে নেওয়া হয়েছে, চোখ কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষগুলোর সুচিকিৎসা হওয়ার কথা ছিল, যেই ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, যেখানে একটা ইউনিটির কথা ছিল, সেখানে অনেকেই পকেটে নিয়ে টাকা নিয়ে হাঁটছে যে জুলাই শহীদ ফ্যামিলি বা আহতদেরকে টাকা দিয়ে ক্রয় করবে। কিন্তু আল্লাহকে অশেষ লীলা খেলা, বাংলাদেশের শহীদ ফ্যামিলি এবং আহত যারা আছেন তাদের মন এত শক্ত এবং এত পবিত্র যে দুনিয়ার চাঁদ তারা নিয়ে আসলো এবং যত টাকা নিয়ে আসিস তাদেরকে কেউ ক্রয় করতে পারবে না বাংলাদেশে। আপনারা জানেন আমাদের 2026-এ এসে যে লড়াইটি, 1 নম্বর হলো বাংলাদেশের 70% মানুষ রায় দিয়েছে যে গণভোটের, সেখানে আমরা দেখেছি যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। সেটা যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি 2টা ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন, একটা ভোটে নয়। ফলত একটা ভোট মানবেন, আরেকটা ভোট যদি না মানেন তাহলে আমরা ভবিষ্যতে আপনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলব। এই জন্য বাংলাদেশে যে কোনো মূল্যে, যেহেতু জনগণ রায় দিয়েছে, এই জনগণ 2026-এ যে রায় দিয়েছে, 1971 সালের আগে এরকম একটা রায় দিয়েছিল যে আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আমাদের ভাত রুটি রুজি কেড়ে নেওয়ার অনেকে চেষ্টা করছে। সে রায়কে, জনগণের যে রায়টা আছে সেটাকে শ্রদ্ধা জানানো হয়নি, ফলত বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এরপরেও জনগণ অনেক রায় দিয়েছে, সেটা বাস্তবায়ন করা হয় নাই।
90 3 দল মিলে একটা রূপরেখা চূড়ান্ত করেছিল। সেই চূড়ান্ত রেখাটাও বাস্তবায়ন করা হয় নাই, ফলত শেখ হাসিনা 17 বছর বাংলাদেশের ফেসিবাদী ব্যবস্থা চালিয়ে দিতে পেরেছিল। এবং সেখানের 90-এর যে আন্দোলনটা হয়েছিল, যদি 3 দলীয় রূপরেখাটা বাস্তবায়ন করা হতো, তাহলে শেখ হাসিনা 17 বছর থাকতে পারতো না, এবং আমাদের 1400 ভাইও শহীদ হইতো না, অসংখ্য মানুষের হাত পা চলে যেত না। এবং অবশ্যই বাংলাদেশে যেহেতু জনগণ 70% জুলাই সনদের পক্ষে রায় জানিয়েছে, আমরা তারেক রহমানকে বলবো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা পোষণ করুন এবং জনগণের ভিত্তির উপরে দাঁড়িয়ে রাজনীতি করুন। যে জায়গায় আপনি বসেছেন এটা আপনার চেয়ার না, এটা বাংলাদেশের শহীদ এবং শহীদ ফ্যামিলি এবং আহতদের চেয়ার। সেই চেয়ার দ্বারা যদি তাদের গণভোটের রায় বাস্তবায়ন না হয়, তাহলে যারা শহীদ ফ্যামিলি এবং আহতরা সেই চেয়ার আপনার থেকে কেড়ে নেবে ভবিষ্যতে বাংলাদেশে। 2 নম্বর, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হতে হবে। কেন হতে হবে? এই যে পুলিশের সামনে আলিফের চোখটা তুলে নেওয়া হলো, যদি পুলিশ আজকে সংস্কার হতো, কোনো দলীয় লেজুর ভিত্তি না করতো, তাহলে আজকে আলিফের চোখটা চলে যেত না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো, তাহলে এই ধরনের নগ্ন সন্ত্রাসী কার্যক্রম আমরা পথে দেখতাম না। সরকার একটা সংশোধন কমিটি গঠন করেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে না এই মর্মে, এবং আমরা সরাসরি বলতে পারি যে বিএনপি জুলাইয়ের বিপক্ষে গিয়েছে। যদি বিপক্ষে না যেত তাহলে সংশোধন কমিটি তারা গঠন করতে না। যেহেতু তারা সংশোধন কমিটি গঠন করেছে, পার্লামেন্টে আমরা আরো কথা বলবো। যদি এটা পার্লামেন্টে চূড়ান্ত না হয়, ইনশাআল্লাহ বাংলাদেশে যত শহীদ ফ্যামিলি রয়েছে এবং যতজন আহত রয়েছে, তাদের আদালতে জুলাই সনদের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আপনারা জানেন আমাদের সার্বভৌমত্ব। এই গণঅভ্যুত্থানের পর আরেকজন আমাদের বীর পুরুষ ছিলেন, যিনি শহীদ হয়েছেন, শহীদ উসমান হাদি। উনি বাংলাদেশের আজাদির পক্ষে কথা বলেছিলেন, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিলেন, যাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এই মানুষটা বিচার করা হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। 5 মাসে তার কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখি নাই, এবং ভবিষ্যতে দেখবো বলেও আমরা আশা করি না তার থেকে। যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে, সেই মানুষগুলোকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ব্যবহার করে 71-এর মুক্তিযুদ্ধের পরে এই মন্ত্রণালয় ব্যবহার করে অনেক কারসাজি হয়েছিল। এখন আমি বিভিন্ন গ্রামে গিয়েছি, 1 মিনিটে শেষ করবো। আওয়ামী লীগের যতগুলো লোক আমাদেরকে খুন করেছিল, আপনাদের সন্তানদেরকে, তারা হলো বাইরে ঘোরাফেরা করে সবাই। পুলিশও নিশ্চুপ, বিভিন্ন দলও নিশ্চুপ। আমরা যখন কথা বলতে যাই, তারা বলে যে চুপ করে থাকেন, নাইলে চোখ উঠতে ফেলবো। বললাম যে ভাই কি হয়েছে, একটু রাতের বেলা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেকগুলো সন্ত্রাসীর সাথে কারোর সাথে 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকার বিনিময়ে ওসি এবং ওই জায়গায় যারা দলীয় নেতৃবৃন্দ আছে তারা ভাগ বটোয়ারা করে তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে। এখন তারা এসে আহতদেরকে হুমকি দিচ্ছে, খায়া ফেলবো, মায়েরা ফেলবো, সব করে ফেলবো। আপনাদেরকে দেয় নাই? তাহলে আপনাদের জীবনের নিরাপত্তা কোথায়? জীবনের যদি নিরাপত্তা না থাকে, প্রধানমন্ত্রী না দিতে পারে, তাহলে আমরা কি আবার সেই শহীদের খাতায় নাম লেখাবো নাকি? আমাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো বাংলাদেশে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, আমি অনেক জায়গায় গিয়েছি, অনেকে এসে কান্নাকাটি করে। ওসি, উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আহত যদি কেউ পরিচয় দেয়, শহীদ ফ্যামিলি যদি কেউ পরিচয় দেয়, মনে হচ্ছে যে পৃথিবীতে সেই সবচেয়ে অচ্যুত। প্রশাসন কথা বলে না। আপনারা তাহলে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। আমরা প্রশাসনের ভাইদেরকে বলবো, এখনো আপনাদের বিচার কিন্তু হয় নাই। প্রশাসনের মধ্যে অনেক খুনি আছেন এখনো লুকিয়ে। আবারও এখনো আহতদেরকে হলো 2 বছর ধরে সহ্য করতে পারেন না, শহীদ ফ্যামিলিদেরকে। আমরা বলবো যারা প্রশাসনে এই খুনের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য, এবং যারা আহত শহীদ ফ্যামিলিদের দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, আমরা ওদেরকে চিহ্নিত করার কাজটা চালাবো, কারণ ওরা হলো গুপ্ত আওয়ামী লীগ। প্রশাসনে গুপ্ত আওয়ামী লীগ না থাকলে তাহলে তারা শহীদ ফ্যামিলি এবং আহতদের সাথে এই ধরনের আচরণ করতে পারে না। আপনারা আজকে এসেছেন, অনেকেই বলে আমি বিএনপির বিরোধিতা করি। আমার জীবনে আমি বিএনপির বিরোধিতা করতে যাইনি। প্রথমটা শুরু হয়েছিল, আমি যাত্রাবাড়িতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, শহীদদের প্রোগ্রামে। গিয়ে এক শহীদ ফ্যামিলির বাবা উনি বক্তব্য দিলেন, ওনাকে 10 লাখ টাকা অফার করা হয়েছে ওই দলের শহীদ ক্যাটাগরিতে নাম লেখানোর জন্য। 1 নম্বর। 2 নম্বর হলো, ওই দিন তারা একটা তালিকা প্রকাশ করে। তারা বলে যে বিএনপির হলো 447 জন বা 547 জন, এরকম একটা তালিকা প্রকাশ করে যে আমাদের দলীয় শহীদ হলো এতজন। আমি বাসায় এসে একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখি এই দাবিটা সত্য নয়। এরপর থেকে আমি এই জনযুদ্ধ শুরু করলাম, যারা বাংলাদেশের শহীদদেরকে দলীয় বানাইতে চায় তারা বাংলাদেশের শহীদদেরকে ধারণ করবেও না, আর জুলাই সনদকেও ধারণ করবে না। তাদের নামে এখনই যুদ্ধ শুরু হয়ে গেল। এখন অনেকে বলে যে চুপ করে যাবেন, হামলা চালাবো, মামলা দিব। তো আমার এতদিন 2টা কথা ছিল, হয়তো কবর অথবা জেল। গতকালকে আমিরে জামাত আরেকটা কথা স্মরণ করিয়ে দিলেন, যায় না গড় হইতে পারে। তো হয়তো বড় জেল অথবা ছোট জেল অথবা কবর, ওরা আমাদেরকে ভয় দেখায়। ভয় দেখায় কি বাংলাদেশের কাউকে নিবৃত্ত করতে পারবে? আপনারা সবাই জীবিত আছেন না? লড়াই হবে, স্বাধীনতা আসবে, সংস্কার হবে, বিচার হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আপনাদের নেতৃত্বেই হবে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার আমার। আমি দেখছি কিছুই বলেন। দেশের রাজনীতির অন্দরমহলে এখন এক অদ্ভুত এবং শ্বাসরুদ্ধকর খেলা চলছে। ক্ষমতার মসনদ ঘিরে এমন এক নীরব অথচ ভয়ঙ্কর দাবা খেলা শুরু হয়েছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। যে মানুষটিকে মনে করা হতো ক্ষমতার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত, সেই মানুষটি এখন নিজের দলের বিরুদ্ধে এমন এক মাস্টার প্ল্যান সাজাচ্ছেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি উল্টে দিতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রবাদটি যেন নতুন করে প্রমাণ করতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাম্প্রতিক কিছু মন্তব্য এবং পর্দার আড়ালের রাজনৈতিক চাল বিশ্লেষণ করলে যে দৃশ্যপট ভেসে ওঠে তা এক কথায় রীতিমতো বিস্ময়কর। পুরো ঘটনাটির গভীরে প্রবেশ করতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। 2026 সালের জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, তখন সাধারণ মানুষের মনে একটি বিশাল পাহাড় সম প্রত্যাশা তৈরি হয়েছিল। বিগত সরকারের আমলের সমস্ত জঞ্জাল দূর করে সাধারণ মানুষ একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে, এমনটাই ছিল সবার রঙিন স্বপ্ন। মানুষ ভেবেছিল এবার হয়তো দেশের চেহারা সত্যি বদলে যাবে, কিন্তু ক্ষমতায় বসার মাত্র কয়েক মাসের মাথাতেই সেই স্বপ্নের বেলুন ফুটো হতে শুরু করেছে। বাস্তব চিত্রটি এখন অত্যন্ত ভয়াবহ। সাধারণ মানুষের জীবনের চিত্র একটুও বদলায়নি, বরং কিছু কিছু ক্ষেত্রে তা আরও চরম আকার ধারণ করেছে। মাসের শেষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের বিল। আগে যে গ্যাস মোটা পাইপলাইনের মাধ্যমে ভারতে চলে যেত বলে অভিযোগ ছিল, সেই গ্যাস এখন কোথায় যাচ্ছে তা নিয়ে মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগে অন্তত গ্যাস কিছুটা পাওয়া যেত, কিন্তু এখন চুলায় আগুনই জ্বলতে চায় না। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের পকেট একেবারেই ফাঁকা করে দিচ্ছে। আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। বাজার সিন্ডিকেটের জাঁতাকলে পিষ্ট হচ্ছে আমজনতা। শুধু কি বাজার, রাস্তায় বের হলেও সাধারণ মানুষের কোনো স্বস্তি নেই। চাঁদাবাজির এক নতুন এবং প্রকাশ্য রূপ এখন শহরের আনাচে কানাচে। গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই মোড়ে মোড়ে পার্কিং এর নামে 20 টাকার রসিদ ধরিয়ে দেওয়া হচ্ছে। লেগুনা চালকদের কাছ থেকে দৈনিক 700 টাকা থেকে শুরু করে ঘাটে ঘাটে চাঁদা আদায়ের পুরনো সিস্টেমটি এখনো বহাল তবিয়তে টিকে আছে। শুধু চাঁদা আদায়কারীদের চেহারাটা বদলেছে, কিন্তু চাঁদাবাজির সেই নির্মম রূপটি একটুও বদলায়নি। এমনকি রাস্তায় রড ও চাপাতি নিয়ে হামলার মতো ভীতিকর খবরও শোনা যাচ্ছে। সাধারণ মানুষের এই ত্রাহি অবস্থা এবং চরম হতাশা যখন চরমে, ঠিক তখনই রাজনীতিতে এক নতুন বোমার বিস্ফোরণ ঘটালেন মির্জা ফখরুল। দলের ভেতরে যখন এমন ভরাডুবি অবস্থা, চারদিকে যখন মানুষ চরম বিরক্ত, তখন ডক্টর শফিকুর রহমানের দল জামায়াত ইসলামী এবং এনসিপি মাঠ পর্যায়ে সরকারের বিরুদ্ধে গলা ফাটাতে শুরু করে। তাদের দাবি স্পষ্ট, শুধু সরকার বদল হলেই চলবে না, রাষ্ট্রের ভেতরের পচা এবং দুর্নীতিগ্রস্ত সিস্টেমকেও বদলাতে হবে। বিরোধী শিবিরের এই দাবির সাথে যখন চারদিকের সাধারণ মানুষের ক্ষোভ মিশে যাচ্ছিল, তখন কেউ খুনাক্ষরে ভাবতেও পারেনি যে খোদ সরকারের ভেতর থেকেই কেউ একজন এই বিরোধীদের সুরে সুর মেলাবেন। আর সেই কাজটি অত্যন্ত সুনিপুণভাবে করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাত্র 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা থেকে তিনি প্রকাশ্যেই দলের সমস্ত ব্যর্থতা আর কুকর্মের কথা ফাঁস করে দিলেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় স্বীকার করে নিলেন যে গত কয়েক মাসে দেশ আসলে দৃশ্যমান কোনো পরিবর্তনই হয়নি। আগের মতোই সরকারি অফিসগুলোতে টেবিলে নিচ দিয়ে ঘুষের লেনদেন চলছে। বড় বড় আমলারা বসে বসে প্রধানমন্ত্রীর ভালো ভালো পরিকল্পনাগুলো আটকে দিচ্ছেন। দলের একজন শীর্ষ নেতা হয়েও নিজের দলের সরকারের বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করে তিনি মূলত ডক্টর শফিকুর রহমান এবং জামায়াতে তোলা অভিযোগগুলোকেই যেন সত্য বলে সিলমোহর দিয়ে দিলেন। তারেক রহমানের এত কাছের একজন মানুষ হয়েও তিনি কেন এমন কথা বললেন? অনেকেই প্রথম দেখায় এটাকে চরম বোকামি বা আবেগের বশবর্তী হয়ে বলা কথা বলে মনে করতে পারে, কিন্তু গভীর রাজনৈতিক বিশ্লেষণ বলছে অন্য কথা। এর পেছনে লুকিয়ে আছে এক সুদূরপ্রসারী এবং ভয়ঙ্কর রাজনৈতিক মাস্টার প্ল্যান। সমালোচক এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ফখরুল সাহেবের এই হঠাৎই সত্যিকারের দরদি হয়ে ওঠার পেছনে রয়েছে রাষ্ট্রপতির বিশাল ক্ষমতা পাওয়ার এক গভীর মোহ। তিনি খুব ভালো করেই জানেন তারেক সরকারের বর্তমান যে অবস্থা, তাতে সাধারণ মানুষের ক্ষোভ যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। অনেকেই মনে করেন পরিস্থিতি যদি এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে তারেক সরকারের পরিণতি হয়তো পূর্ববর্তী হাসিনা সরকারের চেয়েও ভয়াবহ হতে পারে। এই ডুবন্ত জাহাজ থেকে নিজেকে রক্ষা করার এবং একই সাথে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসার এক নিখুঁত ছক কষছেন তিনি। রাষ্ট্রপতির চেয়ারে বসার এই পথটি অবশ্য মোটেও সহজ নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, তাকে নির্বাচিত হতে হয় সংসদ সদস্যদের ভোটে। আর এখানেই রয়েছে ফখরুল সাহেবের আসল রাজনৈতিক চাপ। তিনি যদি রাষ্ট্রপতি হতে চান, তবে প্রথমে তাকে তার বর্তমান মন্ত্রিত্বের পদ ছাড়তে হবে। এরপর তাকে তার পঞ্চগড়ের সংসদীয় আসন থেকে পদত্যাগ করতে হবে। নিয়ম অনুযায়ী তখন সেই আসনটি শূন্য ঘোষণা করা হবে এবং সেখানে উপনির্বাচন হবে। শুধু তাই নয়, তাকে বিএনপির মহাসচিবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদটিও চিরতরে ছেড়ে দিতে হবে, যাতে তিনি নিজেকে একজন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি হিসেবে জাতির সামনে তুলে ধরতে পারেন। এই নিরপেক্ষতার ইমেজ তৈরি করাই হচ্ছে তার এই মাস্টার প্ল্যানের মূল ভিত্তি। তিনি সাধারণ মানুষের বর্তমান ক্ষোভ এবং হতাশাকে পুঁজি করে জনগণের চোখে একজন সৎ, নির্মোহ এবং দল কানা নয় এমন এক নেতার প্রতিমূর্তি তৈরি করতে চাইছেন। তিনি প্রমাণ করতে চাইছেন যে দলের চেয়ে তার কাছে দেশ এবং জনগণ বেশি বড়। আর এই কারণেই তিনি নিজের দলের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করছেন। কিন্তু এখানে শেষ নয়, তিনি অত্যন্ত চতুর একজন রাজনীতিবিদ। তিনি জানেন এত বড় একটি চাল দিলে দলের ভেতর থেকে, বিশেষ করে তারেক রহমানের দিক থেকে বড় ধরনের আক্রমণও আসতে পারে। নিজের পিঠ বাঁচাতে এবং দলের শীর্ষ নেতৃত্বের চোখে ধুলো দিতে তিনি একটি মিষ্টি প্রলোভও ব্যবহার করেছেন। দলের চরম সমালোচনা করার পরপরই তিনি বলেছেন, পুরো দেশের মধ্যে কেবল তারেক রহমানই একাই পরিবর্তনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এই এক কথাতেই তিনি একদিকে যেমন নিজেকে তারেক রহমানের অনুগত হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, অন্যদিকে দলের বাকি নেতাদের ব্যর্থতার দায়ভার থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে ফেলেছেন। এটি এক ঢিলে দুই পাখি মারার মতো এক ভয়ঙ্কর রাজনৈতিক কৌশল।
জামায়াত ইসলামী এবং এনসিপি এই পুরো সমীকরণে একটি নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। সংসদে যেহেতু তাদের এমন কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই যার মাধ্যমে তারা নিজেদের কাউকে রাষ্ট্রপতি বানাতে পারবে, তাই তারা ফখরুল সাহেবের মতো একজন বিদ্রোহী কিন্তু গ্রহণযোগ্য মানুষের এই নীরব উত্থানকে পরোক্ষভাবে সমর্থন যোগাতে পারে। ফখরুল সাহেবের মতো একজন ব্যক্তি যদি দলের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রপতির আসনে বসেন, তবে তা বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের কৌশলগত বিজয় হিসেবেই গণ্য হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ক্ষমতার এই জটিল সমীকরণে শেষ হাসি কে হাসবে? তারেক রহমান কি তার সবচেয়ে কাছের মানুষের এই নীরব বিদ্রোহ এবং রাজনৈতিক চাল বুঝতে ব্যর্থ হবেন, নাকি ফখরুল সাহেবের এই মাস্টার প্ল্যান সত্যি সফল হবে এবং তিনি নিজেকে ডুবন্ত জাহাজ থেকে বাঁচিয়ে রাষ্ট্রপতির নিরাপদ এবং ক্ষমতাবান আসনে বসাতে সক্ষম হবেন? ফখরুল সাহেবের এই পদক্ষেপ কি সত্যি দেশের প্রতি ভালোবাসা থেকে উৎসাহিত, নাকি এটি স্ট্রেস ক্ষমতা লোভে নিজের রাজনৈতিক ঠিকানার সাথে এক চরম বেইমানি? তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট শুরু হয়েছে, ব্যাংকে টাকা নাই, দলীয় সন্ত্রাস চলতেছে পুরো দেশের মধ্যে। ওইদিকে মোদী যেভাবে কথা বলেন সেইভাবে হলো বাংলাদেশে কথার প্রত্যুত্তরে ফেরত পাচ্ছি। অনেকেই বলেন যে দেশে নাকি ফেসিবাদী আসা শুরু করেছে, আবার কেউ কেউ বলেন 5 মাসে আসে কিভাবে? ফেসিবাদী তো আসে নাই, ফেসিবাদ তো আগে রয়েছে, সেটার উপরে তারেক রহমান বসেছেন। আগে এই ফেসিবাদের চেয়ারে শেখ হাসিনা ছিলেন, কথা ছিল ফেসিবাদের চেহারাটা বাদ যাবে, চেয়ারও বাদ যাবে, সিস্টেমটা পরিবর্তন হয়ে গণতান্ত্রিক হবে। তারেক রহমান ওই পথে গেলেন না, গেলেন সন্ত্রাসের পথে। তো সন্ত্রাসের জন্য বাংলাদেশ প্রস্তুত না ইনশাল্লাহ। সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো, যুদ্ধ করব, দুইটা হয়, জেলে যাব বা কবরে যাব, কিন্তু কারোর সাথে নেগোশিয়েটও হবে না, কারোর সামনে মাথা নত হবে না। এটা আজাদির বাংলাদেশ। জুলাই সনদ কেন বাস্তবায়ন করতে হবে? প্রধানমন্ত্রীর খায়েশ হয়েছে, 10 বছর দেওয়া হয়েছে, ওনার 15 বছর থাকার খায়েশ হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া, সেটা উনি স্বচ্ছ প্রক্রিয়া বিশ্বাস করেন না। আমরা বলেছিলাম যে গত 17 বছরে শুধু বিএনপি অথবা জামাতের নেতাকর্মী হওয়ার কারণে কেউ বিচারালয়ে গিয়ে বিচার পায়নি। আমরা এটা আর নতুন করে দেখতে চাই না। সেজন্য আমরা বলেছিলাম আলাদা সেক্রেটারিয়েট কমিটি করতে হবে, সেক্রেটারিয়েট বিল্ডিং থাকতে হবে বিচারালয়ে। সেটা করাও হয়েছিল, কিন্তু বিএনপি সরকার এসে বাতিল করেছে। প্রত্যেকটা জায়গায় আমরা আনডেমোক্রেটিক সিস্টেম দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখে যাচ্ছে। ফলত এই সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। কারণ তারেক রহমান যিনি বলেছেন যে জনগণের ভোটে উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, এই ভোট একটা ভোট ছিল না, 2টা ভোটে হয়েছেন। ফলত একটা ভোট মানবেন আরেকটা মানবেন না, এই সুবিধা আপনাকে অত দেওয়া হবে না। যেটা সত্যি বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, আপনাকে ওটা মানতে হবে। যদি না মানেন তাহলে যেই গদি জনগণের, সেই জনগণের গদি জনগণ ফেরত নিয়ে নিবে। ফলত গত 17 বছর তারা যেই গণতন্ত্রের কথাটা মুখে উচ্চারণ করেছে, এটা একটা ভুয়া জিনিস ছিল। তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা একনায়কতন্ত্র চায় এবং একটা ফেসিবাদী কাঠামোর মধ্যে থাকতে চায়। আমরা এই সংসদে শুরুতেই বলেছিলাম চুপ্পুকে বাদ দেওয়ার জন্য, কিন্তু তারা দেয়নি। 5 মাস পরে এখন কথা হচ্ছে, তাহলে তারা চিন্তা করছে নেক্সট যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জায়গায় নির্বাচন কমিশনে যাদের নিয়োগ মেলা বিধান অনুযায়ী সেখানে রাষ্ট্রপতির জায়গাটা থাকে। আবার যদি আমরা আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হয়, সেখানেও রাষ্ট্রপতির হলে ভোটিং পাওয়ার আছে। ফলত নিজেদের ভোটিং পাওয়ারটা নিশ্চিত করার জন্য একজন দলীয় রাষ্ট্রপতিকে তারা বিবেচনা করছে। রাষ্ট্রপতির ভবন বা রাষ্ট্রপতি বাংলাদেশে দলীয় হওয়া উচিত না। এবং যদি সরকার এভাবে দলীয় রাষ্ট্রপতি নিয়োগ দিতে থাকে, যেভাবে হলো শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে, তাহলে যে রাষ্ট্রপতির যে পদটা হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। যদি এই কলঙ্কজনক অধ্যায় চলতে থাকে, আমরা একটা সময় দাবি তুলব যে রাষ্ট্রপতি হলো ডিরেক্ট ভোটিং এর মাধ্যমে হতে হবে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হতে পারবে না, রাষ্ট্রপতির কোনো গরিব পরিবারের হইতে পারবে না। আপনার সংবিধান যে সিস্টেম, সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগটা পার্লামেন্টে যারা আছেন তারা নিয়োগ করবেন, কিন্তু রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে চলবেন। এখন আমরা 2টা বক্তব্য পেয়েছি। রাষ্ট্রপতির নিয়োগের ভার কে হবেন, স্থায়ী কমিটির একটা মিটিং বসলো, সেখানে আবার একজনের কাছে ন্যস্ত করা হলো। তাহলে পুরো বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে একজনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি হলো নিয়োগ দেওয়া। তাহলে পুরো যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, পার্লামেন্ট, পুরো মানুষ, তাহলে তাদেরকে কি প্রয়োজন? ফলত এটা আনডেমোক্রেটিক, এটা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের এখনো লড়াই, সেটা হলো সংস্কার। জুলাই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি যতই কথা বলুক না কেন, এটা বাস্তবায়ন করবো না, সেই পথ আমরা বিএনপিকে দিব না। তারা সংশোধন কমিটি বানিয়েছে, বিরোধী দলকে ধন্যবাদ যে তারা সেটাতে অংশগ্রহণ করে না। এটা ঐতিহাসিক একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে এবং যেহেতু এটা সংসদে হয় নাই, তারা সংশোধনী কমিটি বানিয়েছে। ফলত আমাদের এই লড়াইটা এখন রাজপথে চলে এসেছে। রাজপথে ইনশাল্লাহ আমরা সংসদের সামনে উপস্থিত হব। যেদিন উপস্থিত হব ওই দিনে বাংলাদেশ ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবার বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।